এক গরিব কৃষক ছিল, নাম তার রতন। সারা জীবন মাটি চাষ করে ঘাম ছড়িয়ে যা পেত তা দিয়েই সংসার চলত। তার একমাত্র সম্পদ ছিল গ্রামের দক্ষিণের ধারে ছোট্ট বাঁশের বাড়ি আর 4 কাঠা জমি। কিন্তু গ্রামের জমিদার হেমচন্দ্র ছিলেন স্বভাবের দিক থেকে কঠোর, লোভী এবং ক্ষমতার জোরে সব কিছু নিজের দখলে নেওয়ার মানুষ। একদিন হেমচন্দ্রের লোক এসে খবর দিল, রতন, শুনছ? জমিদার সাহেবের হুকুম, এই জমি এখন তার হবে। তুই আর তোর পরিবার আগামীকাল সূর্য ওঠার আগেই এই গ্রাম ছেড়ে চলে যাবি। কি বলছিস তুই? এই জমি তো আমার পিতৃপুরুষের। আমি তো জমির খাজনাও সময় মতো দিই। সেসব কাগজ জমিদারের দরকার নেই। উনি বলেছেন নদীর ধারের জমি এখন তার হবে। তুই থাকবি তো উনি বলছেন বাড়ি জ্বালিয়ে দেবেন। দয়া করে একটু সময় দেন, আমাদের যাবার জায়গা নেই। কাল ভোরের আগে সব গুছিয়ে নাও। আমি যা বলেছি তাই হবে। রতনের বুকটা ধক করে উঠল। নিজের গ্রামের মাটি, নিজের হাতে বানানো বাঁশের বাড়ি, সবকিছু কি এভাবে হারাতে হবে? বাইরে তখন মেঘ জমছে, হাওয়া বইছে, মনে হচ্ছিল আকাশও যেন রতনের দুঃখ বুঝছে। জমিদারের হুমকির পর রতনের আর কোনো উপায় রইল না। ভোরের আগে পরে গায়ের লোকেরা যখনও ঘুমে, তখনই রতন তার স্ত্রী আর ছোট ছেলেমেয়েদের নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। তারা অনেকক্ষণ হেঁটে এক নদীর পাড় ঘেঁষা ছোট্ট ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। জায়গাটা জনমানবহীন, তবে চারপাশে বাঁশঝাড় আর কলা গাছ, যেন প্রকৃতি নিজেই বলছে, এখানেই থামো। জায়গাটা শান্ত, কিন্তু নদী খুব কাছে। বন্যা এলে কি হবে? আমাদের এখন ছাদ চাই, মাথার উপর আশ্রয় চাই। বন্যা যদি আসে তখন ভাববো। রতন সাথে আনা বাঁশগুলো কাটাকুটি করে নদীর ধারে কচি বাঁশ দিয়ে খুঁটি গেড়ে ছোট্ট একটি বাঁশের বাড়ি বানাতে শুরু করল। বাচ্চারা দড়ি ধরে রাখে, স্ত্রী বাঁশের ফালি কেটে দেয়, আর রতন খুঁটি দেওয়াল জুড়ে ছাউনি দেয়। 3 দিন 3 রাতের পরিশ্রমে একখানা ছোট্ট কিন্তু মজবুত বাঁশের বাড়ি দাঁড়িয়ে গেল। মেঝে একটু উঁচু করে বাঁশের তক্তা লাগানো, যেন বন্যার পানি উঠলেও সরাসরি ভেতরে ঢুকতে না পারে। বাবা, আমাদের নতুন বাড়ি কি আগেরটার মতোই হবে? বাড়ি বড় না হলে কি হয়েছে? মন বড় হলেই সব মানায়। নতুন বাঁশের ঘরে কাটছিল রতনদের দিন। নদীর ধারে সকালবেলার হাওয়া, বাঁশঝাড়ের ফাঁকে পাখির ডাক, সব মিলিয়ে যেন নতুন জীবন শুরু হয়েছে। কিন্তু বর্ষা আসতেই আকাশের চেহারা বদলাতে লাগল। প্রতিদিন দুপুরে কালো মেঘ জমে, মাঝে মাঝে বজ্রপাত হয়, আর নদীর পানি ধীরে ধীরে ফুলতে শুরু করে। একদিন বিকেলে হালকা বৃষ্টির মধ্যে রতন দেখতে পেল নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। প্রথমে মিষ্টি স্রোতের মতো ধীরে ধীরে এসে নদীর ধারের ঘাস ঢেকে দিল। রতন, এত তাড়াতাড়ি পানি বাড়ছে কেন? পাহাড়ি ঢল নেমেছে মনে হয়। আগে পানি শুধু চড়ে উঠত, এবার তো সরাসরি ঘরের দিকে আসছে। পানি বাড়তে বাড়তে উঠোনের এক কোণে জমে গেল। পাশের গাছগুলোর গোড়া ভিজে কাদায় নরম হয়ে গেল। বাচ্চারা প্রথমে মজা করে পানিতে ছপছপ করলেও রতনের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। বাবা, নদী কি আমাদের বাড়ি নিতে আসছে? না রে, আমাদের বাঁশের বাড়ি শক্ত, কিন্তু তুই মার কথা শুনে ভেতরে থাকবি। সেই রাতে নদীর স্রোত আরও জোরালো হয়ে উঠল। পানি নীরবে এসে বাঁশের বাড়ির চারপাশ ঘিরে ফেলল। চারদিকে শুধু জল আর জলের শব্দ। রাতের আধারে নদীর পানি ক্রমশ বাড়তে লাগল। মিষ্টি স্রোত একেবারে বন্যার রূপ নিল। বাঁশের বাড়ির চারপাশ জল ঘিরে ফেলল। বাড়ির নিচের মাটি ডুবে যেতে লাগল। রতন, বাড়িটা ডুবে যাচ্ছে। ভয় পেও না, বাঁশের বাড়ি ভাসতে পারে। আমাদের ভেসে যেতে হবে এই ঘরের সাথে। আসলে বাঁশের বাড়ির কাঠামো এমন যে খুঁটিগুলো হালকা ও মজবুত, ডুবলেও ভাসতে পারে, আর পানি বাড়লে বাড়িটা ভাঙে না। কিছুক্ষণ পর বাড়ির তলদেশ থেকে শুরু করে পুরো ঘরটা ধীরে ধীরে ভেসে উঠল। ঘরের মধ্যে বসবাসকারী সবাই প্রথমে হকচকিয়ে গেল, কিন্তু রতনের সাহস আর বাঁশের বাড়ির মজবুত গঠন দেখে তাদের ভরসা হলো। বাবা, আমরা কোথায় যাচ্ছি? যেখানে নদী নিয়ে যাবে ওটাই এখন আমাদের পথ। বাঁশের বাড়ি ভেসে যাওয়ার পর
রতন আর তার পরিবার প্রথমে একটু ভয় পেলেও ধীরে ধীরে সবাই একসাথে মিলেমিশে কাজ করতে শুরু করল। তারা জানত এই অবস্থায় শুধু একা থাকলে চলবে না, সবাইকে সাহায্য করতে হবে এবং একসাথে বেঁচে থাকতে হবে। আমরা সবাই মিলে যদি এই বাঁশের বাড়িটাকে ঠিকঠাক রাখি তবে পানি কাটিয়ে যাওয়া সম্ভব। সবাই একসাথে কাজ করবে। রতন, তোমার বাঁশের বাড়িটা আমাদের জন্য একটা শিক্ষণীয় উদাহরণ। আমরা সবাই সাহায্য করব। বৃদ্ধ থেকে ছোট সবাই মিলে বাঁশের বাড়ি ভাসানোর জন্য দড়ি বাঁধা, বাড়ির ক্ষত সারানো আর খাবার ভাগাভাগি করার কাজ করল। পানির ঢেউয়ের সাথে লড়াই করে একে অন্যের পাশে